রূপসী বাংলা, সোনার বাংলা, বাংলা মানে কি বেঙ্গল। বালুচরি শাড়ি, মিষ্টির হাড়ি, ইলিশ চিংড়ি, ফুটবল। বাংলা মানে কি মিটিং, স্লোগান, মিছিলে হাজার গলা। বাংলা মানে কি নন্দনে ভিড়, একাডেমি বই মেলা। বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে। আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে। বিচ্ছিন্ন নিউক্লিয়ার দিন যাপন, ডুবে যেতে যেতেও খুঁজছি আপন। আর উড়িয়ে চাই আমি, কুড়িয়ে পাই গুপ্তধন। সেটা তোমার, শুধু তোমার টেলিফোন চাই, তোমার শুধু তোমার টেলিফোন। বলো কখন তোমার আসবে, কখন তোমার। কি ভীষণ ক্লান্তিকর এঙ্গেজ টোন নিয়ে মিশন আজ পেরিয়েছি যখন। হ্যালো বন্ধু হয়ে যাও, গোটা শহরকে পাঠাও গানের নিমন্ত্রণ। ও টেলিভিশনে বাজছে টেলিফোন, তার তারে সুরে সুরে জুড়ে যাচ্ছে জীবন। চাই তোমার, শুধু তোমার টেলিফোন। বলো কখন তোমার আসবে, কখন তোমার সে হাসি রোদ ঝিকিমিকি কারেনি সে, সাহসী চুম্বন আজও পারেনি সে। হাওয়ায় 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 বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। বন্ধু তোমায় গান শোনাবো বিকেল বেলায়। বিকেলবেলা থেকে কিন্তু এখনো খুব একটা সময়টা পেরিয়ে যায়নি, আর আমরা চলে এসেছি আজকে বাংলা এখনের অনুষ্ঠান কখন তোমার আসবে টেলিফোন। আমরাও বসে আছি যে কখন তোমাদের আসবে টেলিফোন, দেখা যাক টেলিফোন আসে কি না আসে। যেটা সবার আগে আলাপ পরিচয় পর্বে বলে না ভালো, সেটা হচ্ছে আমি অনিন্দ এবং উপল আজকে আমাদের রেকর্ডিং চলছে নতুন অ্যালবামে, সেখান থেকে সমস্ত কিছু কাজকর্ম সেরে এখানে চলে এসেছি। তার কারণ যেহেতু তোমাদের টেলিফোন এবং তোমাদের বিভিন্ন রকম মতামত, সেটা আমাদের গানের ক্ষেত্রে ভীষণ একটা দরকারি কাজে লাগে আর কি। বিশেষ করে ফ্যানেরা যখন কোনো একটা কিছু সাজেস্ট করে, কোনো একটা কিছু বলে, সেটা আমাদের গান বা আমাদের নিজেদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। উপল আরও ভালো বলতে পারবে, যেহেতু বিভিন্ন ফ্যানের ফোনেও রীতিমতো জর্জরিত। না না, সেরকম ব্যাপার কিছু নেই। তো এই ইনফ্যাক্ট এরকম টাইপের প্রোগ্রাম কিন্তু খুব ইন্টারেস্টিং, যে একটা করে ফোন আসছে আর আমরা করে উত্তর দিচ্ছি। আর এটা হচ্ছে যে খুব ডাইরেক্টলি যেটা হয় যে আমাদের শ্রোতা যারা রয়েছে তাদের সাথে আমরা একদম সরাসরি কথা বলে আমাদের পালসগুলো জেনে নিতে পারি। এগুলো খুব জানি না, আমার তো পালস ভালো মতো চলছেই না আর কি, ভীষণ একটা ভয় টয় লাগছে। সেই কারণে হয়তো একটু বেশি কথা বলছি, যেটা বলার সেটা মানে যখন কলেজে আমরা ফেস্ট করি একটা সময়, যেখানে মানে আমার সঙ্গে ওর আলাপ হয়েছে, তো সেই সময় আমি কিন্তু আমি তখন দেখেছি যে উপল গিটার টিটার বাজিয়ে গান গাইতো, এবং তখন সত্যিই আমি কিন্তু মানে একটা অ্যাকোস্টিক গিটার বাজিয়ে গান গাইছে, মানে এটা একটা আমার কাছে খুব বিরাট মজার ব্যাপার ছিল। একটা ফোন করলো মনে হয়, শুনে নি তাহলে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। আমি বাঘাযতীন থেকে সন্দীপ দাস বলছি। আচ্ছা, সাম্প্রতিক সময়ের একজন গায়ক বলেছেন যে যাদের গলায় সুর নেই তারা নাকি দল বেঁধে চাঁচায়। এ বিষয়ে আপনারা কি বলতে চাইছেন একটু শুনতে চাই। না, যাদের গলায় সুর নেই তারা দল বেঁধে চেঁচালেই গান হবে এমন কোনো কথা নেই কিন্তু আর কি। মানে যারা এটা বলেছেন তারা নিশ্চয়ই গানটা দেখুন অনেকটা বেশি পরিমাণে বোঝেন। তবে আমার নিজের যেটা মনে হয় যে একটা গান লোকের ভাল লাগবে কিনা, এই যে আপনি ফোন করছেন আজকের অনুষ্ঠানটা দেখছেন, তার কারণ বাংলা গান সম্পর্কে আপনার একটা সুস্পষ্ট ধারণা আছে। তো যারা দল বেঁধে আজকে গান গাইছে, অবশ্যই গান গাইছে, তাদের গানই কিন্তু লোকে শুনছে। যারা চেঁচাচ্ছে বা শুধুমাত্র একটা বিকট আওয়াজ করছে গানের বাইরে যেগুলো, তারা অবশ্যই খুব একটা টেক পাচ্ছে না আর কি এই ভিড়ভাট্টার বাজারে। আরো একটা ফোন আছে, হ্যাঁ বলুন। নমস্কার, আমি অমিত চ্যাটার্জি বলছি নৈহাটি থেকে। প্রথমেই বলি যে আমি আপনাদের খুব ছোট কি বড় জানি না ফ্যান,
এবং দ্বিতীয় কথা হচ্ছে যে একটি গানের অনুরোধ আছে, সেটা হচ্ছে মন। আর তৃতীয় কথা হচ্ছে যে সঞ্জীব চ্যাটার্জি একটি লেখায় বলেছিলেন আজকালকার দিনের এই গানগুলো গান বাজনা কম এবং বাজনা গান বেশি, কিন্তু সেখান থেকে আপনাদের একটু এটা একটু সরে আসা মনে হয়, কারণ আপনাদের যে কটা গান, বিশেষত এই যে মন বা অন্য যে গানগুলো আছে বা প্রথমেই যেটা গাইলেন, সেইগুলোতে আপনারা যন্ত্র খুব বেশি ব্যবহার করেছেন বলে আমার চোখে পড়ে না। আমার মনে হয় এটা খুব একটা অ্যাপ্রিসিয়েবল বিষয় আজকের এই বাজনা গানের যুগে। ধন্যবাদ। মন গানটা শুনবো বলে অনুরোধ আপনার রাখলাম। চতুর্থ কোনো কথা আছে না? নেই, শুনতে পাচ্ছি না। বলছি আপনার চতুর্থ আর কোনো কথা আছে নাকি এখানেই না, শেষ? এখানেই শেষ। আচ্ছা, ধন্যবাদ। আমি ইনফ্যাক্ট আমি ভাবছিলাম কখন মন গানটা রিকোয়েস্ট পাবি তুই, গিয়ে ফেল। না, মানে- না, এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে দেখ, এই মনের কথাই বলছি, লোকে কিন্তু জানে না যে মন গানটার পিছনে কিন্তু 36খানা ট্র্যাক গেছে, মানে এই নয় যে মনটাও কিছু খুব কম, মানে বাজনা যে কম আছে এমন না। হ্যাঁ, বেসিক্যালি বাজনাটা জাস্টিফাইড হচ্ছে কিনা সেটাই আমার মনে হয়। মানে আমাদের নৈহাটির বন্ধুকে যেটা বলার সেটা হচ্ছে যে একটা গান, সেই গানটার পেছনে কতটা বাজনা যাবে এটা কিন্তু গানটা ডিমান্ড করে। যে গানে অনেকটা বাজনা প্রয়োজন সেখানে বাজানো হবে। এমন একটা সময় ছিল যখন কিন্তু এই বাজনাটাকে সম্পূর্ণভাবে কি বলবো একদম নেগলেক্ট করা হতো। আজকের দিনে যে ব্যান্ডরা গান গাইছে বা অন্য যারা শিল্পীরাও গান গাইছেন, তারা কিন্তু এটার ব্যাপারে অনেক যথাযথ একটা ভূমিকা পালন করছেন। কাজে আমার মনে হয় যে গান কম বাজনা বেশি এরম আলাদা করে মানে ভাগ করার মানে তার থেকে এখন কথা কম গান বেশি, মন গান। দু লাইন গেয়ে নি কেন, আরো একটা ফোন আছে, আচ্ছা, মনের পরই ফোন। মন হাওয়ায় পেয়েছি তোর নাম, মন হাওয়ায় হারিয়ে ফেললাম, হাওয়া দিল শিশিরানিরা, হাওয়া দিল ডানা, হাওয়া দিল ছেঁড়া স্যান্ডেল, ভুল ঠিকানা, মন রে হলুদ আলোয় হাওয়ার আবির মাখলাম। এবার ফোন। আচ্ছা, এবার ফোন। হ্যালো, হ্যালো, কি আছেন লাইনে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার, আমি পার্থ রায় বলছি আলিপুর থেকে। হুম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আলিপুর থেকে ফোন করছেন তো? আপনাদের দুজনকে আমার নমস্কার। আর আপনাদের ফ্যান আমি, ধরুন লাস্ট 4-5 বছর থেকে প্রত্যেকটা ক্যাসেটই বা সিডি যেগুলো বেরিয়েছে আমি খুব মন দিয়ে শুনি। তো স্পেশালি যেগুলো স্লো গান বা যার মধ্যে মানে অনেকটা ইমোশনাল ফিলিং দিয়ে আপনারা করেন, সেগুলো আমার বেশি পছন্দ। আমি আপনাদের লাইভ প্রোগ্রামগুলো প্রায় যাই আর কি। আমার একটাই কথা আছে যে সামহাও লাইভ প্রোগ্রামগুলো যখন হয় তখন হয়তো দর্শকরা, বিশেষ করে ইয়াং ছেলে মেয়েরা, তারা এমনভাবে নাচানাচি করেন আর কি, আর তাতে কি হয় যে মিউজিকটাও একটু লাউড হয়ে যায়, আর যে মানে মাধুর্য এবং মিষ্টতা আমি আপনাদের সিডিগুলো শুনে পাই, সেটা কিন্তু আমি লাইভে পাই না। এটা মানে আমার ফিলিং, জানি না অন্যরা কি বলবেন, কিন্তু আমার মনে হয় যে মিউজিকটা মানে আপনাদের সিডিতে বা ক্যাসেটে যেরকম ভাবে রেকর্ডিং হচ্ছে সেরকম ভাবে একটু স্পিডটা যেমন স্লো থাকে সেরকম করে করলে আরো অনেক সুন্দর লাগবে। কিন্তু অনেক সময় দেখি শেষের দিকের গানগুলোতে সেরকম হয়ে ওঠে না। আদারওয়াইজ আই এম ইউর বিগ ফ্যান। ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, এখানে একটাই জিনিস বলার আছে আর কি, যারা নিয়মিত আমাদের প্রোগ্রাম শোনেন, যে ক্যাসেটের ব্যাপার আর লাইভ শোর ব্যাপারে এনার্জি লেভেলটাই তফাৎ হয়ে যায়, মানে একটা। আর তাছাড়া আমার মনে হয় উনি আমাদের যে এমনি যে আমাদের রেগুলার যে শো ওগুলোই শুনেছেন, আর স্পেশাল যে শোগুলো আমরা অর্গানাইজ করি সেগুলো কম শুনেছেন। আমাদের যে সোলো গানগুলো থাকে, স্লো গানগুলো এগুলো বেশি করে থাকি সেই সোলো প্রোগ্রামে, সেগুলো বোধহয় উনি আমার মনে হয় না উনি শুনেছেন, তাহলে হয়তো এই কথাটা উনি বলতেন না। আরো একটা ফোন আছে। হ্যাঁ, ফোনটা নিয়ে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। হাই পল এবং অনিন্দ, আমি সর্বাণী বলছিলাম বেহালা থেকে। হ্যালো। আমি আপনাদের ফ্যান বা এসি ওরকম কিছু নয়, কিন্তু আপনাদের গান আমার খুব ভালো লাগে, কারণ আপনাদের গানের লিরিকটার মধ্যে একটা অদ্ভুত আরবানাইজড চ্যাংরামো আছে, যেটা আমার খুব পছন্দ। খুব কিন্তু আপনি ভালো ফ্যান লাগে। নয় এটা বলে কিন্তু খুব হতাশ করলেন, তার কারণ আমরা খুব আশায় ছিলাম যে এই প্রথম বোধহয় মহিলা ফ্যান ফোন করছেন। আমার খুব পছন্দ
পছন্দ আপনাদের গান, ফ্যান তো নিশ্চয়ই, কিন্তু ওই ওরম বলবো না যে আচ্ছা। খুব একদম, কিন্তু আমি আপনাদের খুব অনুরাগী গানের, এবং আচ্ছা। লিরিকটা খুব পছন্দ করি গানের। অন্য যে কোনো ব্যান্ডের থেকে আপনাদের লিরিক একেবারে আলাদা, ওই জন্য আমার খুব ভালো লাগে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে একটা কথা, ওই যে ভদ্রলোক বললেন না যে ওই যারা দল বেঁধে চিৎকার করে তাদের গলায় সুর নেই, তারাই তো, তাহলে কি আমরা ওই প্রতিদিন কলকাতা শহরে জ্যাম জটে যারা সব র্যালি করে বেরোয়, তাহলে তারাও বেশ ভালো রকম গায়ক আমার মনে হয়, কারণ তাদের জন্য তো প্রতিদিনই কলকাতায় যানজট এবং আমরা আটকে পড়ি, তারা সবাই দল বেঁধেই যায় এবং চেঁচাতে চেঁচাতেই যায়। আমার মনে হয় যে গায়ক বলেছেন তিনি বোধহয় তার উত্তরটা আমার কথা থেকে কিছুটা পেতে পারেন। আর একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে সূর্যের দিকে চেয়েও না গানটা যদি একটু শোনানো হয় খুব ভালো হয়। এই সর্বনাশ। থ্যাংক না, ইউ। যেটা সত্যি বলার যে মানে গান তো এখন অন্য রকম একটু হচ্ছে, যে এখন দিনকাল বদলেছে এবং যেরকম মানুষজনের মনোভাব, মানে 60 সালে যেরকম গান হতো আজকে কিন্তু 90 সালে সেরকম গান হয় না। তো সেটা আপনি ঠিকই বলেছেন। আপনাকে খালি একটা ইনফরমেশন দিই যে 15 অগস্ট আমাদের বেহালাতে অনুষ্ঠান আছে, আপনি পারলে চলে আসুন। মানে অন্তত আমাদের একজন অনুরাগী যিনি ফোন করেছেন, আসলে খুব খুশি হব। আর সূর্যের দিকে চেয়েও না 2 লাইন গাই। সূর্যের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে। সূর্যগ্রহণের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে। সন্তজোহনের দিকে চেয়েও না, চোখে ঝিলমিল লেগে যাবে। লেগে যাবে, রেগে যাবে। চিনে বাজা পানে যাও, তাড়াতাড়ি চানে যাও, শুনে দেখো মার কথা। আমরা মার কথা না শুনে বরং ফোন শুনি, কি আছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ বল। আমি সোহম সিনহা বলছি হাওড়া থেকে। আচ্ছা আচ্ছা, আমি বলতে চাই একটু ভলিউমটা বোধহয় কমাতে হবে টিভি সেটে। হ্যাঁ হ্যাঁ বল। আমি বলছি যে আপনাদের মধ্যে এই গানটা কিভাবে সিলেক্ট হয়, কে করবেন? এ বাবা, এটা খুব শক্ত Select হয় প্রশ্ন। কিভাবে? আপনি একটু আপনার ভলিউমটা বাড়িয়ে করবেন, তাহলে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, আপনি বলছি আপনার টিভি সেটের ভলিউম যেরকম কমিয়েছেন, আপনার ভলিউমটা একটু বাড়িয়ে নিন, শুনতে পাবো তাহলে ঠিক ভালো আছে। করে। সিলেক্ট কি করে হয়, তার একটা কারণ হচ্ছে যে প্রাইমারিলি একটা গানের যখন টিউন করা হয়, সেটা হয়তো উপল বা সুরজিৎ কেউ মিলেমিশে করলো, তারপর আমি বা চন্দ্রিল, যেহেতু আমাদের লিরিক লেখার দায়িত্ব, সেই দায়িত্বটা মাঝে মাঝে কি বলবো, ওরা এমন শক্ত শক্ত সুর করে লিখতে হবে, আমাদের দম ফেটে যায় একবার। না না, অ্যাকচুয়ালি এরকম কিছু ব্যাপার নাই, খুব সিম্পল। আমাদের কি বলবো, আমি আর অনিন্দ একটা গ্লাভস নিয়ে বসি, বক্সিং গ্লাভস নিয়ে একটা করে গান আমি বলা হয়, আর সঙ্গে সঙ্গে আমরা ফাইট করতে শুরু করি। কে গাইবে? যেতে যে নক আউট হয়ে যায় সে পায় না, যে থাকে সেই গানটা গায় আলটিমেটলি। হ্যাঁ, আরেকটা বোধহয় ফোন আছে অনিন্দ, দেখিনি। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি রিমি বলছি বেহালা থেকে। শুধুই বেহালা? হ্যাঁ বলুন। আমি 3টে কোয়েশ্চেন করতে চাই, যে আপনাদের ব্যান্ডে কোনো ফিমেল সিঙ্গার নেই কেন? নাম্বার 2, আপনাদের মোবাইল নাম্বার পেতে পারি কি? আর তৃতীয়টা? তৃতীয়টা এখন ভুলে গেছি। বাহ বাহ, অসাধারণ। ফিমেল সিঙ্গার দেখো, যদি তুমি গান গাইতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। হ্যাঁ, শরৎ সদন, রবীন্দ্র সদন, যেখানে খুশি। আর মোবাইল নাম্বার আলাদা করে এক্ষুনি টেলিভিশনে বলাটা খুব একটা অশোভন ব্যাপার হয়ে যায়। তুমি ক্যাসেট খুললেই কিন্তু আমাদের চন্দ্রবিন্দু নাম্বার পাবে। তো কাজেই অনায়াসে আমাদের অনুষ্ঠানে এসো, যোগাযোগ করো, এবং দরকার পড়লে তোমার গানও শুনিয়ে যাও। হ্যালো, আর একটা ফোন আছে, দেখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, আমি বলছি যে আপনাদের যে রিলিক, সেগুলো কিন্তু মানে আরো একটু অন্য অন্য বিষয়ের ওপর হওয়া উচিত, মানে যেমন? আরো আধুনিক। যেরকম মানে কিরকম, রকেট, স্পেসশিপ, এরকম কিছু বলছেন কি? আধুনিক বলতে কি? Hello? হ্যাঁ, আধুনিক বলতে আপনি এক্স্যাক্টলি কি মিন করছেন, একটু যদি বলেন ভালো হয়। আধুনিক মানে আমি কি বলবো, মানে ধরুন আমার ছেলেরা আইআইটি তে পড়তো, আচ্ছা। হ্যাঁ, তারা আমেরিকায় চলে গেছে, তারা কিন্তু আপনার গানে ভীষণ ভক্ত। আচ্ছা। তাদের যে এই যে মনের যে দ্বিধাদ্বন্দ্ব, যে তারা দেশে থাকতে চাইছে কিন্তু পারছে না, এরকম ধরুন নতুন নতুন বিষয় নিয়ে। না, ধরুন দেশে থাকবে না বিদেশে থাকবে, এই দ্বিধাদ্বন্দ্বটা খুব নতুন নয়। তবে আমি যেটা বলতে পারি যে ধরুন আমরা তো চেষ্টা করি প্রত্যেকবারই আমাদের লিরিকে একটা নতুনত্ব যদি কিছু থাকে, এবং লিরিকের দিক থেকে কি সুরের দিক থেকে অভিনব একটা জিনিস তৈরি করেন। আমাদের অ্যালবাম কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে, এই পুজোতে আপনি অবশ্যই শুনবেন। আর আরেকটা তথ্য দেওয়ার, সেটা হচ্ছে
আপনার ছেলেদের বলবেন আমরা আমেরিকায় অনুষ্ঠান করতে যাচ্ছি পুজোয়, অবশ্যই যেন শুনতে আসে। আরো একটা ফোন আছে, তো ফোনে হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আমি উপল এবং অনিন্দর সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দুজনেই আছি অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি সল্টলেক থেকে রিনা মুখার্জি বলছি। আচ্ছা হ্যাঁ, আমি আপনাদের গানের ভীষণ বড় ফ্যান, কিন্তু আপনারা কি একটু আমাদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, গেলে দেখা করবেন? ডেফিনেটলি। আপনি কবে দেখা করতে চান বলুন? হ্যাঁ, মানে আপনি কবে দেখা করবেন? আমি যে কোনো দিন। আচ্ছা, তাহলে একটা কাজ, এই অনুষ্ঠানটা হয়ে যাক। আর এই মুহূর্তে আপনাদের কোথায় অনুষ্ঠান আছে? এই মুহূর্তে অনুষ্ঠান রয়েছে, রেকর্ডিং চলছে, তো রেকর্ডিংটা মিটে যাক, তারপর আমরা না আলাপ আলোচনায় বসবো। কিন্তু মানে কোনো বিষয় কি আপনি ঠিক করেছেন? বিষয় না, আপনাদের মানে সামনাসামনি বসে একটু কথা বলতে চাই। ওকে, কোনো অসুবিধা নেই আমার। আচ্ছা, ঠিক আছে। হুম। আচ্ছা, আর একটা ফোন আছে বলে দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি দমদম থেকে রীতা বসু বলছি। আচ্ছা আচ্ছা, আমি তো এতক্ষণ সবাই গানের কথা বলছে, হ্যাঁ। আমি কিন্তু অনিন্দের লেখারও খুব ফ্যান। অনিন্দ, আমি মনে হয় তুমি সেই, আমি তোমাকে তুমি বলছি, তুমি অনেক ছোট। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, তুমি বোধহয় সেই অনিন্দ, ওই যে আনন্দবাজারে লেখো। আনন্দবাজারে মূলত চন্দ্রির লেখে, আমিও মাঝে মাঝে লিখি। কিন্তু তুমিও হ্যাঁ, লেখো। আমিও মাঝে মাঝে লিখি। হ্যাঁ, লেখো। হ্যাঁ। আমি তোমার লেখা পড়ি। আমার মনে হয় যে তোমাদের দৃষ্টিভঙ্গিটা এত সুন্দর, এবং তোমার এবং চন্দ্রের লেখাই পড়ে। আমি উপল যদি লিখে থাকে, আমি পড়িনি এখন। আমি লিখি না। উপল খুব সুন্দর আঁকে। হ্যাঁ, আচ্ছা, লেখালেখি তো থেকে সেটা তো দেখার সৌভাগ্য হয়নি। আর আমরা ঘরে বসে তোমাদের মানে তোমার বিশেষ করে তোমাদের যে কথার মধ্যে বাচন মানে গানের বচনের মধ্যে যে নতুনত্বগুলো থাকে, আইডিয়াগুলো সত্যি খুব সুন্দর। তাও আমার মনে হয় যে তোমরা যখন এত কিছু নিয়ে ভাবো, এই বর্তমানে যে সব কাণ্ডগুলো সারাক্ষণ খবর কাগজে পড়ছি বা খবরে পড়ছি, আলোকপাত হচ্ছে করছে, এই যুব সমাজকে বিশেষ করে যদি কিছু তোমাদের টোটকা দিয়ে একটু মুভ করাতে মানে টার্ন করাতে পারো আর কি। কারণ তোমাদের ফ্যান কিন্তু যুব সমাজ কেন, প্রৌঢ় সমাজও। ঠিকই। মানে যার মধ্যে রসবোধ আছে সেই কিন্তু তোমাদের জিনিসটাকে মানে ভালোবাসবে। এবং আমার মানে মনে হয় যে যদি শুনে কিছু মানে নতুনত্ব আর কি, সবই এখন নতুন, সবই এখন পুরনো গ্লোবাল ভিলেজের যুগে। কিছু আর নতুন করে তুমি হয়তো মনে ভেবেছো, দেখবে অলরেডি কম্পিউটারে ভাবা হয়ে গেছে এখন যে অবস্থা। তো আমার মনে হয় হ্যাঁ, মানে ঠিকই বলছেন আপনি। আসলে টোটকা যেটা আমার নিজের মনে হয় যে কলকাতায় এত মানুষজন বেড়ে গেছে, দেখবেন প্রত্যেকে খুব রেগে থাকে। যখন বাসে থাকে, যখন বাস থেকে নেমে রাস্তায় হাঁটে, লোকের সঙ্গে লোকের ধাক্কা লেগে যায় প্রায় আর কি। তো এই যে সারাক্ষণ বদরাগী একটা মেজাজ নিয়ে মানুষজন ঘুরে বেড়ায়, সেইটা থেকে যদি মানে মানুষ বেরিয়ে আসতে চায়, তাহলে একটাই টোটকা, যে মন প্রাণ খুলে হাসুন। এবং আমার মনে হয় যে চন্দ্রবিন্দুর গানে মন প্রাণ খুলে হাসার একটা জায়গা রয়েছে, এবং সেটা যদি মানুষকে আমরা হাসাতে পারি বা মন ভালো করে দিতে পারি, তাহলে আমাদের গানে একটা বড় সার্থকতা সেটা। আপাতত একটা ব্রেক নিয়ে নি উপল, অনেকক্ষণ কথা বলছি, সেটা নিয়ে নাই ভালো। একটা ছোট ব্রেক নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার। কখন তোমার আসবে টেলিফোনে? আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে। আমি যে রিস্কাওয়ালা, আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে, হৃদয়ে কুটন কোটে, অসহ মদন জ্বালা। আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বরাবর পাগলা ভোলা, নিশিদিন ফুল কুড়াবে। আমি যে রিস্কাওয়ালা। এখানে একজন ফোন ঘুরিয়েছে, তাই ফুল করানোর বদলে হচ্ছে। কি বলছেন এবার শুনুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে রাজগোপাল মিত্র বলছিলাম, শিবপুর থেকে। আচ্ছা বলুন। আপনাদের দুজনকেই, উপল আর আপনাদের দুজনকেই অনেক শুভেচ্ছা জানাই। একটা কথা হচ্ছে, আমি প্রথম আপনাদের সঙ্গে আলাপ রাখলাম, আপনাদের ভালো লাগলো এতদিন পরে দুজনে একটা এরকম অনুষ্ঠানের মধ্যে মুখোমুখি হয়েছে। আমরা বাংলা এখনকে অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সঙ্গেও। এটা হচ্ছে আপনাদের দুজনকে একটা কথা বলি, এই চন্দ্রবিন্দু আপনারা জয়যাত্রা কত সাল থেকে শুরু, কত বছর, মানে কত বছর থেকে আপনাদের ভিডিও এটা জানতে? চন্দ্রবিন্দুর ফাউন্ডার মেম্বার উপল, ও বলুক এটা। বলুন। না, আমরা 89 থেকে গান বাজনা শুরু করি আর কি সিরিয়াসলি। তো তখন আমরা মূলত সবাই কলেজে স্টুডেন্ট ছিলাম, তো কলেজেই গান বাজনাটা সীমিত ছিল। তারপরে আস্তে আস্তে যা হলো, কলেজে গিয়ে অনিন্দর সাথে আলাপ হলো, চন্দ্রিলের সাথে আলাপ হলো,
তো একটা একটা করে মেম্বার আস্তে আস্তে বাড়তে শুরু করলো, তারপর আমরা ঠিক করি জয়েন্টলি গান বাজনা করবো। তো কলেজ থেকে বেরিয়ে তারপরে প্রফেশনালি গান বাজনাটা শুরু হয়। আমাদের প্রথম ক্যাসেট বেরো 97, তো সেইটা যদি বলেন তো 97 থেকে আমরা রিয়েলি প্রফেশনালি আমরা মুভ করতে শুরু ভালো করি। লাগছে, কারণ আমরা আজ থেকে 20 বছর আগে চিন্তা করে দেখুন, এই মাইকেল জ্যাকসন, জ্যাগার রিচার্ডস বা রোলিং স্টোন এগুলো রক শুনতাম, এগুলো হয়তো আমাদেরকে আমরা শুনতাম, আমরা আগে যেহেতু পাশ্চাত্য গানে, তখন অনেকে বলতো কি ধরনের গান রে বাবা, এই ধরনের গান। আজকে কিন্তু এই বাংলা ব্যান্ড এসে মানুষের জীবনে এতটাই পাল্টে দিয়েছে, আজকে কিন্তু এই গান শুনে আর কেউ বলবে না এই ধরনের গানের মধ্যে এগুলো রকের গান বলবে না। হ্যাঁ, রক কিছু কিছু ক্ষেত্রে রক না না, সেটা তো চিরকালই সত্যি। তার কারণ হচ্ছে যে আমাদের সময়, যে আমাদের একটু আগে যখন বাবারা সেই জিম রিফ শুনতো কিংবা কি বলবো লুই আর্মস্ট্রং শুনতো, তখন তো দাদুরা বলতে এগুলো কি শুনছি, সেরকম হয়েছে, আগেও হয়েছে। তবু একটা নতুন যুগের আপনাদের কি মনে হয়, আমি শেষ প্রশ্নটা করে আমি লাইনটা ছাড়বো, যেটা হচ্ছে যে আমাদের যে এই বাংলা গান বা বাংলা সিনেমার মধ্যে একটা উত্তম কুমার বা সুচিত্রা সেন এরা চলে যাওয়ার পর সৌমিত্র এখন আছেন আশা করি, মানে উনি থাকুন, তা উত্তম কুমারের পরে একটা অন্ধকারময় যুগ আমাদের চলছে, গান বলুন বা গানের বলুন, যেমন কিশোর কুমারের পর এখন বন ট্যালেন্ট, এখন সেরকম। আমাদের কি মনে হয় যে এই ধরনের আপনাদের কোনো গান এসে একটা যুগান্তকারী পরিবর্তনের সৃষ্টি করবে? এইটুকু আপনি যদি দেখেন যে গত 10 বছরই কিন্তু বাংলা গানে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে, এবং অনেক নতুন গায়ক গায়িকা যারা উঠে এসেছেন, তারা এমন গান গাইছেন, শুধু ব্যান্ড নয়, ব্যান্ডের বাইরেও অনেকে রয়েছেন যারা কিন্তু ভীষণ নতুন ধরনের গান গাইছেন। এবং আমার মনে হয় যে আর কোনো ভাষায় এই কাজটা যে হচ্ছে এমনটা নয়, এটা শুধুমাত্র কিন্তু বাংলা গানের ক্ষেত্রে হচ্ছে, এবং তার জন্য পার্ট অফ ইট, মানে আমরা খুব গর্বিত এটা। না, সত্যি কথা বলতে গেলে আগে যে আমরা বলি যে 60, 70 যে স্বর্ণযুগ, আমার তো মনে হয় যে এই লাস্ট 10 বছরে যা গান হয়েছে স্বর্ণযুগে আমরা যদি দেখি যে ঠিক আছে প্রচুর ভালো গান হয়েছে, বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সংখ্যায় যদি দেখিস এখনো কিন্তু সেই অনেকটা ভলিউম তখন রেকর্ড ছিল, তার থেকেও আমার মনে হয় বেড়ে গেছে। কেন এখন এক একটা শিল্পীরও যদি আমি অঞ্জন দত্ত, নচিকেতা, রূপঙ্কর প্রত্যেকে যদি কম করে হলো 10টা করে কি 15টা করে তো একদম এ ক্লাস গান আছে, তো তাই যদি হিসেব করে দেখি তো সেই সংখ্যাটা মানে নেই করে 200-300 ছাড়িয়ে যাওয়াটা কোনো ব্যাপারই না, মানে এটাকে অনায়াসে প্লাটিনাম যুগ বলাই যেতে পারে সেভাবে দেখতে। আর ফোন আছে বোধহয়। আচ্ছা ফোন। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি হুগলি জেলার বাগনান চৈতন্যবাটি থেকে প্রিয়দর্শী বন্দ্যোপাধ্যায় বলছি। বলেন কি, অত দূর থেকে? এটা হচ্ছে আপনার ওই ধনিয়াখালী যে তাঁত শিল্পের জন্য বিখ্যাত, ওই ধনিয়াখালী এলাকার পাশেই আর কি। তো ব্যাপার হচ্ছে আপনাদের দুজনকেই আমার একটা প্রশ্ন, খুব সুন্দর আলোচনা হচ্ছিল সেই বিষয় নিয়ে আমার বক্তব্য, যে ধরুন 60s 70s আমরা যেটাকে তথাকথিত বাংলা স্বর্ণযুগ বলি, বাংলা গানের স্বর্ণযুগ, সেখানে আপনারা বলছেন অনেক ভালো ভালো গান হয়েছে, এবং আপনাদের কথা অনুযায়ী আমরাও দেখছি এখন লাস্ট 10 বছরে প্রচুর গান, বাংলা গানের একটু অন্য ধরনের গান নিয়ে মানুষ নিচ্ছেও, আপনারা গাইছেন, সুমন, নচিকেতা এরাও গাইছেন এবং মানুষ নিচ্ছে। কিন্তু লাস্ট 10-12 বছরে বাংলা সিনেমা গানের এত অধঃপতন হলো কেন? মানে বাস্তবিকতা অধঃপতনই বলবো আমি এটাকে একদম। ঘটনা হচ্ছে যে আগের যে বাংলা গান আমরা শুনেছি, বাংলা সিনেমার গান, সেই লাস্ট 10-12 বছরে আপনারাও কিন্তু সিনেমাতে সেইভাবে কাজ করছেন না, সুমনদা বলুন, নচিকেতা বলুন, এরাও কিন্তু সেইভাবে সিনেমায় কাজ করছেন না। তাও সুমনদা, নচিকেতা এরা করেছেন কিছুটা, কিন্তু আমরা সত্যি করিনি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে বাংলা ব্যান্ড এখন মানে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, তাতে কি মানে গানের কোয়ালিটির কিছু মান ক্ষুণ্ণ হচ্ছে? বা আরেকটা দেখা যাচ্ছে যে অনেক নামি দামি বাংলা ব্যান্ড, অনেক কবির লিরিক্স, মানে কি বলবো, সেখান থেকে পরিষ্কার কথা বিতর্ক উঠছে যে তাদের লেখাই বোধহয় গান তারা গাইছেন। যেমন আমি স্পেসিফিক বলতে পারি, বিখ্যাত কবি অরুণ চক্রবর্তীর একটা গানের নকল হয়েছে। তো সেই জায়গাটা নিয়ে আপনাদের একটু যদি দৃষ্টি আকর্ষণ করা যায় যে এটা কেন হবে, এই বদনামটা কেন উঠবে, সেগুলো আপনারা একটু আলোকপাত করুন। একটা প্রথমে আপনাকে বলি যে সিনেমার গানের যে কথাটা আপনি বলছেন, যে সত্যি ফিল্মের গান যেভাবে আধুনিক গান ভালো হয়ে উঠছে বা যত বেশি পরিমাণে আমরা গাইতে পারছি, সিনেমায় আমরা সুযোগ পাচ্ছি না, কিন্তু আমরা এই সুযোগের অপেক্ষায় রয়েছি। আজকে আমরা যদি সত্যি এরকম কোনো বাংলা ছবি, কারণ আমার মনে হয় কেন সিনেমার ধারাটা কিছুটা বদলে গেছে। আগে যেমনি মিডল ক্লাস ফ্যামিলি, শহুরে সিনেমা অনেকগুলো হতো, আজকাল মেইন স্ট্রিম সিনেমায় যে আমরা তো অ্যাকচুয়ালি শহরের লোক, তো আমাদের জীবনযাত্রা, আমাদের ভালো লাগা মন্দ লাগা নিয়ে সিনেমা খুব একটা মেইন স্ট্রিমে হচ্ছে না, এবং এই একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যান্ডের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এতদিন তো ব্যান্ডকে সেভাবে মেইন স্ট্রিম হিসেবে কেউ ধরেইনি, তো রিসেন্টলি 1 বছর হলো কি 1.5 বছর হলো সত্যি মেইন স্ট্রিম হিসেবে ভাবা শুরু হয়েছে। তো আমার মনে হয় যে যেমনিভাবে সুব্রত সেন একটা সিনেমা ক্যাকটাসকে দিয়ে করিয়েছে, আমার মনে হয় যে আর ডেফিনেটলি 1 বছরের মধ্যে ব্যান্ডই আমার মনে হয় খুব বড়ভাবে জায়গা করে নিতে পারবে। আর একটা জায়গা বোধহয় উনি বলছেন যে ব্যাঙের ছাতার মতো ব্যান্ড গজিয়ে উঠছে, সেটা কিন্তু দেখুন যে জিনিস পপুলার হয় তার পপুলারিটির একটা লক্ষণ হচ্ছে যে তার সংক্রমণটা অনেক বেশি হয়।
অর্থাৎ আপনি দেখবেন যে এই যে ব্যান্ড এত পপুলার হয়েছে আজকে, তার তার ফল বা তার প্রভাব হচ্ছে কিন্তু যে আরো অনেক ব্যান্ড ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে থেকে যে কটা ব্যান্ড ভালো দেখবেন তারা ঠিক নিজেদের কাজ করে বেরিয়ে যাবে, তাদেরকে কিন্তু রোকা যাবে না। কাজেই যারা ভালো ব্যাঙের ছাতার মধ্যে থেকেও তারা কিন্তু বাহারি ছাতা বানিয়ে ফেলতে পারবে। আর একটা প্রসঙ্গ যেটা বলছেন যে অন্যান্য ব্যান্ড কোনো গান নিয়ে গেয়ে নিচ্ছে অন্য লোকের গান, আপনি বোধহয় বলছেন যে ভূমি একটি গান গেয়েছে লাল পাহাড়ির দেশে যা, অরুণ চক্রবর্তীর লেখা। আমি কলেজে যখন পড়তাম তখন দেখেছি উপলরা গাইতো, আমিও বহু সময় লাল পাহাড়ির দেশে যা গেয়েছি। আমার ধারণা এটা সম্বন্ধে অনেকের ধারণা ছিল না যে গানটা কারুর লেখা, আমি তো প্রচলিত গান হিসেবে এটা জানতাম, অনেক পরে জেনেছি যে এটা অরুণ বাবুর লেখা। সেটা নিশ্চয়ই ইচ্ছাকৃত নয়, তার কারণ মানে যে ব্যান্ডের কথা আপনি বলছেন ভূমির অজস্র হিট গান রয়েছে, যে গানগুলো গেয়েও কিন্তু ওরা অনায়াসে অনেক দূর এগিয়ে যেতে পারতো। হ্যাঁ, আরো ফোন আছে। হ্যাঁ, একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো। হ্যালো, আমি বরানগর থেকে অর্ণব ভট্টাচার্য কথা বলছি। আমি তুমি করে কথা বলছি তোমাদের। হ্যাঁ আচ্ছা বললাম, বলছি তোমাদের গানের খুব ফ্যান আমি। তোমার কাছে প্রশ্ন হচ্ছে, তোমার অনিন্দা দুজনের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা যে লেটেস্ট ক্যাসেটটা বের করেছো এভাবেও ফিরে আসা যায়, তা ওটা গানগুলো শুনে দেখলাম যে গানগুলো তো সব মানে আর জানি না ক্যাসেটের গান, কিছু লিরিক গুলো কিছু একটু বদল আছে আর মিউজিকটা বদল আছে, এটা কেন হলো? আর কথা হচ্ছে যে পুজোর সময় অ্যালবাম বের করবে বললে প্রথম দিকে প্রোগ্রামের, তা ওই ক্যাসেটটা যেন তোমাদের ফোর্থ অ্যালবাম চয়ের মতন যেন ক্যাসেটটা হয়। আর আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে তোমরা যে এই যে আজকাল ফসিলস আর ক্যাকটাস সাথে রক গাইছে, তোমাদের গানে কেন রকের এই মানে ধাঁচটা নেই আর কি, এটাই আমার কোশ্চেন। প্রচুর প্রশ্ন, উপল বল, গলা ব্যথা করছে। না, আসলে এভাবেও ফিরে আসা যায়, এটা খুব একটা কনসিয়াস ডিসিশন। তার কারণ আমাদের মনে হয়েছিল যে আমাদের প্রথম ক্যাসেটটা যখন বের করেছিলাম যে কিছু কিছু জিনিস আমাদের তখন কন্ট্রোলে ছিল না, তো এতদিন বাদে এসে আমাদের মনে হয়েছে যে গানগুলো যদি একটু অন্যভাবে আমরা ভাবতে পারতাম তাহলে গানগুলো হয়তো আরও একটু অন্যরকম হতো, শুনতে আরও ভালো হতো। এবং যেটা হয় যে আমাদের গানে তো অনেক কন্টেম্পোরারি কিছু ইস্যুস নিয়ে গান থাকে, তো এবারে সেটা 5 বছর বাদে কি 8 বছর বাদে সেই ইস্যুসগুলো তখন আর খুব একটা যুক্তিসঙ্গত থাকে না। তো সেই উদ্দেশ্য নিয়ে এই গানটা আবার করা হয়েছিল, এবং ওই আর্জানিনার 10টা গানই আমরা এই ক্যাসেটে রেখে, এই নয় যে এটা বিদেশে আকচার হয় কিন্তু কভার ভার্সন, নিজের গান তারা নতুন করে আবার গায়। আর তুমি যেরকম প্রত্যেক পুজোয় নতুন জামা পরো, তো এটাকে আবার নতুন জামা পরানো হয়েছে, এটা ধরে নেওয়া ভালো। আর দ্বিতীয় হচ্ছে যে আরেকটা কি প্রশ্ন বোধহয়, হ্যাঁ পুজোতে আমরা কিন্তু নতুন অ্যালবামের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। ইনফ্যাক্ট এই স্টুডিও থেকে আমরা একটু বাদেই রেকর্ডিং স্টুডিওতে ঢুকবো অ্যালবামের কাজের জন্য। তো ফলে চয়ের মতো হবে বা ছয়ের মতো হবে সেটা কিন্তু বলতে পারছি না, তবে অবশ্যই শুনো এবং শুনে জানিও কেমন লাগলো। আরেকটা বোধহয় ফোন আছে। হ্যালো, হ্যাঁ অনিন্দ্য উপল্লা, হ্যাঁ দারুণ লাগছে, মানে ফ্যাট টোটালি। তোমাদের দেখতে দেখতে এমনিও আগের প্রোগ্রামও দেখেছি, এখনো দেখছি, দারুণ বিউটিফুল। তাই তো তুমি আমাদের একটা গান শুনিয়ে দাও না। আমি গান শোনাবো কেন? আমরাই তো খালি গান শোনাচ্ছি, না কি প্রবলেম? তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করছি একটা দারুণ গান। আচ্ছা জুজু, আবার জুজু তো তুমি প্লিজ প্লিজ শুনেছো প্লিজ কতবার? জুজু। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছ তো? দেখছি। ওকে, কি গানটা করে ফেলি নাকি? করে ফেল। আমি আজ ভেঙে দেব জোড়া ফুলদানি, বড়দের টিভি খুলে খিলতি জওয়ানি, ছুচোবাজি ছেড়ে দেব ঠাকুমার ঘরে, একটাই ডেঞ্জার জুজু যদি ধরে, জুজু যদি থাবড়ায় ল্যাম্পোস্ট কানা, লরি হয়ে যাবে মারুতির ছানা, ন্যাচ তুলে হুড়ো দিলে জানো না কি চিজ, হাত জোর করে বলো প্লিজ প্লিজ প্লিজ, জুজু জুজু আমাকে থাবা দিও না, জুজু জুজু তুমি তো জুজু শোনা। একটা গান দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দু চোখে হারাই, তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান, তাকে খুব কাছে যেই পাই আমি অমনি বোবা দু চোখে হারাই, তাকে দাও খুঁজে দাও বন্ধু আমার গান, তাকে খুব কাছে পাই যেই, কাছেই তো ছিলে বুঝি আর নেই, তাকে দাও পাহারা এক বেয়ারা গান, এই টুকরো উপহার বলো বন্ধু হবে তার সেরূপ কথা।